ছাত্রলীগকে আর রাজনীতির সুযোগ দেওয়া যাবে না বলছেন নূর। জানিয়ে দেব, সংস্কার কমিশনের কাজ শুরু হয়নি পূর্ণ গতিতে। এদিকে সাবেক মন্ত্রী সাবের হোসেন 5 দিনের রিমান্ডে। জানাবো, ফ্যাসিস্ট সরকারের অনেক সহযোগী এখনো ধরাছোঁয়ার বাইরে বলছেন চরমোনাই পীর। নতুন পররাষ্ট্র সচিবকে নিয়ে প্রশ্ন রিজভীর। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনার বান্ধবী কি এখনো সচিব থাকবেন, প্রশ্ন ফারুকের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ছাত্রলীগকে আর রাজনীতির সুযোগ দেওয়া যাবে না বলছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ছাত্রলীগকে আর রাজনীতির সুযোগ দেওয়া যাবে না, বরং সকলকে দ্রুত বিচারের আয়তায় আনতে হবে। নূর বলেন, ভারত যদি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণের সম্পর্ক করতে চায়, সেই বন্ধুত্ব হবে মর্যাদার ভিত্তিতে, গোলামীর ভিত্তিতে নয়। এদিকে আবরারের মৃত্যুবার্ষিকীতে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ছাত্র সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও ছাত্রলীগের রাজনীতি বাতিলের দাবি জানান। এই সময় তিনি আরো বলেন, ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। 2019 সালের 7 অক্টোবর ছাত্রলীগের একদল নেতাকর্মী নির্মম নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। সাবেক মন্ত্রী সাবের হোসেন 5 দিনের রিমান্ডে। পল্টন থানার বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার এজাহারের থেকে জানা যায়, 2022 সালের 10 ডিসেম্বর বিএনপির ঢাকা সরকার পতনের এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘিরে নেতাকর্মীরা রাজধানীর পল্টন এলাকায় জড়ো হতে থাকলে মামলার আসামিরা সমাবেশ বানচালের চক্রান্ত করে। এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের কিছু কর্মকর্তার যোগসাজশে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট করে। আন্দোলনে দমন করতে নির্বিচারে লাঠিচার্জ, ককটেল হামলা, টিয়ারশেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে। এতে বিএনপির কয়েকশো নেতাকর্মী আহত হন এবং মকবুল হোসেন নামক এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। ঢাকা মূল রহস্য উদ্ঘাটন, এজাহারময় আসামিদের অবস্থান শনাক্তকরণ ও মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ আয়োজন প্রয়োজন বলে জানায় পুলিশ। গত 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 30 সেপ্টেম্বর পল্টন মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ফ্যাসিস্ট সরকারের অনেক সহযোগী এখনো ধরাছোঁয়ার বাইরে বলছেন চরমোনাই পীর। ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের অনেকে এখনো ধরাছোঁয়ার বাইরে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট ও মাফিয়া সরকারের মন্ত্রী, এমপি, আমলা ও সাঙ্গপাঙ্গরা কিভাবে দেশ ছেড়ে পালালো তা আমাদের বোধগম্য নয়। মুফতি রেজাউল করিম বলেন, অন্তর্বর্তী সরকারকে কঠোরভাবে আওয়ামী লীগ খুনিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। রাষ্ট্র সংস্কার বিভাগ, বিচার বিভাগ, স্বাধীনতা, নির্বাচন কমিশন গঠন, বর্তমান শিক্ষা কারিকুলাম বাতিল করে নতুন কমিশন গঠন করতে হবে এবং এসব জায়গা থেকে ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিদেশে পাচার টাকা দেশে ফেরত আনার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কালো টাকার মালিক, মজুতদার ও মুনাফাখোরদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতের তালিকা দ্রুত প্রকাশ করে হবে। ইসলামী আন্দোলনের আমির বলেন, 53 বছর পর ইসলামীকে বিজয়ী করার সুযোগ এসেছে। ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরে মানুষকে ইসলামের পথে নিয়ে আসতে হবে। চলমান মানবরচিত সংবিধানের কুফল এবং ইসলামী কল্যাণ রাষ্ট্রের সুফল তুলে ধরে মানুষকে ইসলামের পতাকা তলে নিয়ে আসার জন্য একযোগে নেতাকর্মীদের কাজ করতে হবে। ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠিত না থাকলে দেশ, মানুষ ও ইসলামের যে কি দুরবস্থা তা বিগত সময়ে দেশের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। এখন ইসলাম প্রতিষ্ঠার কল্যাণের দিকগুলো তুলে ধরে মানুষকে বোঝাতে হবে। নতুন পররাষ্ট্র সচিবকে নিয়ে প্রশ্ন রিজভীর। নতুন পররাষ্ট্র সচিবের অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখছি যে নানা কায়দায় সরকারের ঘাপটি মারা স্বৈরাচারের সুবিধাভোগী দোসরদের পুনর্বাসন করছে। কালকেও বলেছি, আজকেও বলি, একজন রাষ্ট্রদূত কাতারে ছিলেন। কাতারে কারো যদি ভিসার মেয়াদ শেষ হতো, সেগুলো তিনি নবায়ন করতেন না। তিনি আরো বলেন, তিনি খবর নিতেন ওইসব লোক কোন দল করে, কাদের সমর্থক। কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অধিকাংশ প্রবাসী বিএনপি সমর্থক, তাদের তিনি নানাভাবে হয়রানি করেছেন। ভিসা নবায়ন করেনি সেই লোককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে বলে শুনতে পাচ্ছি। রিজভী বলেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কাদেরকে পুনর্বাসন করেছেন? যারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যারা শহীদের লাশকে আজকে অপবিত্র করছে, শহীদের আত্মদান ও রক্তকে যারা বৃদ্ধ আঙ্গুলি দেখাচ্ছে তাদের। রিজভী বলেন, এই অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তাকে তো এই বিষয়গুলো দেখতে হবে। তার প্রতি জনগণের যে আস্থা, সেই আস্থা যাতে ফলপ্রসূ হয় তাকে তো সেটা দেখতে হবে। কারা কাতারে
রাষ্ট্রদূতকে পররাষ্ট্র সচিব বানাচ্ছেন। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন তাগিদা দিয়ে তিনি বলেন, দেশে আইন শাসন প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত আইন-কানুন দরকার সেগুলো এখনো করা হয়নি। নির্বাচন কমিশন গঠন, গণমাধ্যমের স্বাধীনতা সহ আরও যেসব সংস্কার কাজ আছে সেগুলো এখনো করা হয়নি। তার আগে যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পদে একজন বিতর্কিত এবং শেখ হাসিনা একজন সহযোগীকে বসানো হয়, বিভিন্ন মন্ত্রণালয়ে ওইরকম বিতর্কিত ব্যক্তিদের বসানো হয়, তাহলে এই দেশের জনগণ এবং বিপ্লবের ১,৫০০-এরও বেশি শহীদদের অবমাননা করা হবে। সংস্কার কমিশনের কাজ শুরু হয়নি পূর্ণগতিতে। প্রজ্ঞাপন গ্যাজেট আকারে জারির পর গতকাল রোববার ছিল ৫ সংস্কার কমিশনের প্রথম কার্যদিবস। তবে কার্যালয়, জনবল ও অন্যান্য কারণে ৩টি কমিশনের কাজ এখনো গতি পায়নি। সবকিছু গুছিয়ে উঠে আজকালের মধ্যেই কমিশনগুলো পূর্ণ গতিতে কাজ শুরু করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কমিশন প্রধানের দায়িত্ব পাওয়া বিশিষ্টজন জানিয়েছেন, কম সময়ের মধ্যেই যাতে ভালো প্রস্তাব সরকারকে দেওয়া যায় সেই চেষ্টা করবেন। বিশেষ করে ছাত্র জনতার প্রত্যাশা একটি নতুন বাংলাদেশ গঠন সময় উপযোগী পরামর্শ দিতে চান তারা। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী সরকারি চাকরিতে প্রবেশের বয়স নির্ধারণ বিষয়ক আরেকটি সরকারি কমিটি প্রধান হিসেবে কাজ করছেন। গত ৩০ সেপ্টেম্বর এই কমিটি গঠন করেছে সরকার। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে সাম্প্রতিক সময়ে যে আন্দোলন চলছে সে বিষয়ে একটি পর্যালোচনা কমিটি গঠন করেছে সরকার। এই কমিটিরই প্রধান করা হয়েছে সাবেক সচিব আব্দুল মুহিত চৌধুরীকে, যিনি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান। এই কমিশনের ৭ দিনের মধ্যে পরামর্শ জমা দেওয়ার কথা। আগামী বুধবার তাদের ৭ কার্যদিবস শেষ হতে হবে। ইতিমধ্যে চাকরির বয়স ৩৫ প্রত্যাশী আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন মুরাদি চৌধুরী। এই বিষয়টির কাজ শেষ হলেই তিনি জনপ্রশাসন সংস্কার কমিশনের কাজে পুরোপুরি মনোযোগ দেবেন। জানা গেছে, জনপ্রশাসন সংস্কার কমিশনের বিশেষ প্রশাসন বাদে অন্যান্য ক্যাডার কর্মকর্তাদেরও কিছু পর্যবেক্ষণ আছে। তাদের পর্যবেক্ষণ হলো, এই কমিশনের প্রশাসন বাকি ক্যাডারগুলো কোনো প্রতিনিধিত্ব নেই। জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠন করে সেখানে সব ক্যাডারের প্রতিনিধিত্ব চান তারা। গত শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২৫ ক্যাডারের জোট আত্ম ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন এবং তারা এই দাবি জানান। সেখানে তারা বলেন, কমিশন ৮ জনের জন্য ৬ জনেরই প্রশাসন ক্যাডারের। এতে জনপ্রশাসন সমস্যার কঠিন চিত্র উঠে আসবে না। তারা সিভিল সার্ভিসের বাইরে জনপ্রশাসন বিষয়ে একজন বিশেষজ্ঞকে কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করার দাবি জানান। গতকাল প্রথম দিনে কাজ শুরু করেছে পুলিশ সংস্কার কমিশন। আগামী ৩ মাসের মধ্যে পুলিশের সংস্কার কাজ শেষ হবে বলে মন্তব্য করেছেন পুলিশ সংস্কার কমিশন চেয়ারম্যান সরফরাজ হোসেন। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। সরফরাজ হোসেন বলেন, আমরা কাজ শুরু করেছি কয়েকদিন ধরে, নিজেরা ইনফরমাল আলোচনা করেছি কিভাবে কি করব সেটা নিয়ে পরিকল্পনা করেছি। পুলিশের বিষয়ে বিপুল সংখ্যক আইনের বই এবং নীতিমালা গ্রহণ করেছি। আমাদের সঙ্গে আইন বিশেষজ্ঞ রয়েছেন। এখন আমরা সবাই বসে একটা কর্মপরিকল্পনা করব। কমিশনের চেয়ারম্যান বলেন, যেভাবে আন্তর্জাতিক অঙ্গনে পুলিশ তাদের কার্যপরিকল্পনা করে, আমরাও তেমন একটি সুপারিশ করব। যে ধারা পরিবর্তন বা সংশোধন লাগবে সেসব বিষয়ে সুপারিশ থাকবে। আমরা একটা ওয়েবসাইট করার চিন্তা করছি। সময় আমাদের অল্প, মাত্র ৩ মাস। আশা করছি এই ৩ মাসের মধ্যেই আমাদের কাজ শেষ হবে। প্রথম সংস্থাপন সচিব এবং পরে ২০০৭ সাল পর্যন্ত স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করা সরফরাজ হোসেন বলেন, আমি বিভিন্ন বিষয়ে পড়াশোনা করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ছিলাম, এখানে ল অ্যান্ড পুলিশ ডিপার্টমেন্টের দায়িত্ব ছিলাম। নিজস্ব পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, উন্নত বিশ্বে যেভাবে সরকারি প্রতিষ্ঠান চলে সেভাবে চলুক, আইন-কানুন পরিবর্তন হবে। আমরা সবসময় স্বপ্ন দেখি আমাদের দেশটি আরও উন্নত হবে। আর্থিকভাবে না হলে মানসিকভাবে উন্নত হবে। উন্নত দেশে যেভাবে হয় সেভাবে আমাদের নাগরিকরাও যেন নাগরিক সুবিধা পায় সেটার চেষ্টা করব। পুলিশ প্রশাসনকে জনবান্ধব করতে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে বসবো এবং পুলিশের যারা সেবা পাচ্ছে তাদের সঙ্গে বসবো। পুলিশ কতটুকু সেবা দিতে পারবে এবং সাধারণ মানুষ কতখানি চান। এছাড়া মানব সম্পদ সহ কিছু সীমাবদ্ধতা তো রয়েই গেছে। ঘটনাচক্রে বাংলাদেশ সরকার আমাদের অনেকবার আমেরিকা, লন্ডন পাঠিয়েছে, পড়াশোনা করেছি। আমরা চাই আমাদের অভিজ্ঞতা এবং শিক্ষা এই কাজগুলো লাগুক। বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে গতকাল প্রথম বৈঠক করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। বৈঠকে বিচার বিভাগ সংস্কার শুরুতে এজেন্ডা নির্ধারণের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। ওই সিদ্ধান্ত অনুযায়ী সংস্কার কমিশনের প্রধান সহ সদস্যরা নিজ নিজ পক্ষ থেকে এজেন্ডার একটি তালিকা প্রণয়ন করবেন। ওই তালিকা ধরে পরবর্তী বৈঠকে আলোচনা করে এজেন্ডা চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। বৈষম্যে অংশ নেওয়া একাধিক সদস্য এই তথ্য জানান। গতকাল রোববার সকালে বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের কমিশনের প্রথম বৈঠকে অনুষ্ঠিত হয়। দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান গতকাল সমকালকে বলেন, আমরা এখনো বসতে পারিনি, আগামীকাল প্রথম সবাই বসবো, দেখব কিভাবে কি করা যায়। সংস্কার কাজের ক্ষেত্রে কি কি কাজের সুযোগ রয়েছে তিনি বলেন, অংশীজনের সঙ্গে কথা বলবো। দুদক প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা প্রতিষ্ঠানটি পর্যবেক্ষণ করছি।
এখন পর্যন্ত যে বিষয়গুলো দুদক কার্যকর করতে পারেনি সেই বিষয়গুলো নিয়ে কাজ করবে। প্রতিষ্ঠান হিসেবে তাদের ব্যর্থতাগুলো চিহ্নিত করা হবে। দুদকের নিজস্ব কিছু প্রতিকূলতা আছে। আমরা দেখেছি এই পর্যন্ত দলীয় প্রভাবে প্রভাবিত দুদকের কর্ণধার, চেয়ারম্যান সহ শীর্ষ পর্যায়ে নিয়োগ হয়েছে। এর ফলে নিয়োগ প্রক্রিয়া থেকে দলীয় প্রভাব এবং তার ফলে নিয়োগপ্রাপ্তরা কোনো কার্যকর ভূমিকা নিতে পারেনি। কিভাবে এই অবস্থা পরিবর্তন করা যায় তা নিয়ে কাজ করব। পাশাপাশি দুদক আমলাতন্ত্রের কাছে জিম্মি হয়ে গেছে। দুদকের শীর্ষ কর্মকর্তাদের ব্যক্তি অনুগত্য, তাদের আমলাতন্ত্রের প্রতি আমলাতন্ত্রের সুরক্ষা দেওয়ার একটি প্রবণতা আছে। এই প্রতিক্রিয়াকে ভাঙতে হবে। গত বৃহস্পতিবার নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ হয়েছে। ৬ সংস্কার কমিশনের প্রধানের নাম আগেই ঘোষণা করা হয়েছিল। গত ১১ সেপ্টেম্বর জাতীয় উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৬টি কমিশন গঠনের ঘোষণা দেন। এর মধ্যে এবার ৫টি কমিশনের প্রজ্ঞাপন জারি হয়েছে। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সমকালকে বলেন, আমরা কাজ আগেই শুরু করেছি, তবে রোববার বসা হয়নি। আমরা এখনো প্রাথমিক পর্যায়ে আছি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।